হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার সেট মানে 4 এর পার্ট 1 আমি করিয়ে দিয়েছি, সম্পূর্ণ তোমাদের সমাধান দিয়ে দিয়েছি। তার মধ্যে পার্ট 1 এর মধ্যে একদম দেখবে 2 নম্বর মানে 4 দাগের যে এসকিউ গুলো আছে, তার শেষ ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে ভিডিওটা। চলো আজকে আমি 5 দাগের 1 থেকে শুরু করব, একদম সম্পূর্ণ পুরো পাবে, একদম পুরোটা পাবে। চলো, কি বলছে, একই সময় এ ব্যাংকে এত টাকা, বি পোস্ট অফিসে রেখেছিল এত টাকা, 4 বছর সহ সুদ সহ তারা এত টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হারের। আচ্ছা, এদিকে আছে আমাদের ব্যাংকের ক্ষেত্রে, এদিকে লিখবো আমি ব্যাংকের ক্ষেত্রে, আর এদিকে আমরা করব পোস্ট অফিসের ক্ষেত্রে। এদিকে করব ব্যাংকের ক্ষেত্রে আর এদিকে পোস্ট অফিসের ক্ষেত্রে। আসল কত? আসল আমাদের কত? ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে আমাদের 4,000 টাকা। ব্যাংকের ক্ষেত্রে আসল আমাদের 4,000 টাকা। আচ্ছা, সময় কত? সময় আমাদের যে ব্যাপারটা আছে, সময় হচ্ছে আমাদের 4 বছর। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, সুদটা দেখি কত। সুদটা আমাদের যে টাকাটা হবে সেটা হচ্ছে আমাদের 4,000 টাকা তো ব্যাংকে রেখেছিল, 4 বছর পর 4,640, তাহলে 4,640 মাইনাস নিশ্চয়ই 4,000 হবে। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম 640 টাকা। ব্যাস, এর এখানে আসলটা আমাদের দেখি একই কথা। আসল আমাদের আছে 4,000 টাকা, সময় আমাদের যেটা আছে, সময় আছে আমাদের 4 বছর, আর সুদ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের কত পেয়েছে, 4,800 টাকা পেয়েছে। 4,800 টাকা মাইনাস 4,000 টাকা, মানে আলটিমেট যেটা পেয়েছে সেটা হচ্ছে 800 টাকা। এখানে আমি একটা সুদের হার বার করব। তাহলে সুদের হার সমান আমাদের যে গল্পটা, 100 ইন্টু আয়ের মান নিশ্চয়ই 640 বাই পি 4,000 ইন্টু টি এর মান হচ্ছে 4। 1 2 3 1 2 3 4 4 16 4 64, মানে আলটিমেট এখানে সুদের হার হয়ে গেল আমাদের 4%। চলো এই পাশটাই সুদের হার দিকে। তাহলে সুদের হার এখানে আমাদের কি আসবে, 100 ইন্টু সুদের মান হচ্ছে 800 বাই পি এর মান আমাদের 4,000 ইন্টু টি এর মান আমাদের 4। 1 2 3 1 2 3 4 2 8, তাহলে আলটিমেট যেটা আসবে আমাদের কত, সরি 4 2 8 কি বলছে, 4 2 8, আবার এখানে রয়ে যাবে 2 2 4 2 5 10, তার মানে আমাদের এখানে সুদের হার আসছে কত, 5%। তাহলে এবার এখানে কি বলছে, ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হারের অনুপাত। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত যে গল্পটা আসছে সেটা হচ্ছে 4:5। সুদের হারের যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে 4:5। চলো, 1 দাগ কমপ্লিট হলো। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগ। 1 দাগটা মুছে দিলাম, 2 দাগ সোজা অঙ্ক ছিল, তোমাদের বইয়েও এই টাইপের অঙ্ক ছিল। চলো এবার করব কত, 5 দাগের 2। শাকিল এবং মহুয়া যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা মূলধন ব্যবসা শুরু করে। যৌথভাবে 6 মাস পরে শাকিল এত টাকা লগ্নি করে, যা পারা করে মহুয়া। তার মানে আলটিমেট আমাকে কি করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে 1 মাস হিসাবে শাকিল এবং মহুয়ার মূলধনের অনুপাত বার করতে হবে। তো ঠিক আছে, তাহলে 1 মাস হিসাবে শাকিল এর মূলধন, 1 মাস হিসাবে শাকিল এর মূলধন। আচ্ছা, শাকিল কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, 30,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল। তাহলে 30,000 টাকা নিয়ে সে ব্যবসায় নেমেছিল। নেমে কি দেখতে পেয়েছে, 6 মাস পরে হচ্ছে 40,000 টাকা আরো যুক্ত করে। 30,000 টাকা দিয়ে নেমেছিল, 6 মাস কাটিয়ে দিয়েছে, তারপর আবার 40,000 যুক্ত করে, মানে আমাদের 70,000 টাকা, যেটা বাকি 6 মাস কেটেছে। ভালো করে বুঝো, 30,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, 30,000 টাকা নিয়ে ব্যবসায় নামার পরে 6 মাস পরে সে আবার 40,000 টাকা লগ্নি করেছিল। তাহলে 40,000 আর 30,000 70,000 টাকা আবার 6 মাস কাটবে। তাহলে 3 6 18, 1টা 2টা 3টা 4টা, আর 6 7 42, 1টা 2টা 3টা 4টা। চলো 1 2 3 4, 8 দিয়ে 10 শূন্য হাতে থাকে, 4 1 5 6। ব্যাস, এই টাকাটা বেরো। 1 মাস হিসাবে আমার আরেকজন যে ছিল মহুয়া, 1 মাস হিসাবে মহুয়ার মূলধন। মহুয়া কি করেছিল গল্পটা দেখি। ও হচ্ছে 50,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছিল, 50,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছিল, যেটা তার 6 মাস কেটেছে।
তারপরে কি করেছে, ব্যক্তিগত প্রয়োজনে 10,000 তুলে নিচ্ছে, তার মানে এই টাকাটা আমার হয়ে গেছে 40,000 টাকাটা, বাকি আরো 6 মাস কেটেছে। তাহলে 5 6 30-এর গায়ে একটা দুটো তিনটা চারটা হয়ে যাবে, আর যুক্ত 4 6 24-এর গায়ে আমাদের যেটা হয়ে যাবে চারটা হয়ে যাবে। তার মানে আলটিমেট কেটে কি হবে, 4 3 দিয়ে 5 টাকা। তাহলে আমরা কি করলাম, এক মাস হিসাবে আমরা শাকিলের মূলধন বার করলাম এবং মহুয়ার মূলধন বার করলাম। এবার তাদের অনুপাত করবো। তাহলে কি করব, এক মাস হিসাবে শাকিল ও মহুয়ার মূলধনের অনুপাত, তাহলে কত, 6 লাখ আছে, ইস্টু 5 4 1 2 3 4, চারটা করে শূন্য কেটে গেল, 60:54, মানে 6 10 60, 6 9 54, ব্যাস 10:9। তাহলে মোট অনুপাত আমাদের কত দাঁড়ালো, মোট অনুপাত আমাদের দাঁড়ালো কত, 19। 10 + 9 আমাদের 19। আচ্ছা, টাকা কত লাভ হয়েছে, 19,000 টাকা লাভ হয়েছে। তাহলে একই রকম ভাবে 19,000 টাকার মধ্যে শাকিলের লভ্যাংশ 19,000 গুণিত 10/19, তাহলে 19 এখানে 1,000 হয়ে যাবে, তার মানে আলটিমেট 10,000 টাকা। আর একই রকম ভাবে 19,000 টাকার মধ্যে মহুয়ার লভ্যাংশ একই রকম ভাবে 19,000 গুণিত 9/19 আসবে, আলটিমেট এখানে আসবে 1,000, মানে আলটিমেট 9,000 টাকা। তাহলে এক মাস হিসাবে আমাদের শাকিলের যেটা বেরোলো 10,000 টাকা, আর মহুয়ার বেরোলো যেটা সেটা হচ্ছে 9,000 টাকা। চলো এরপর আমরা 6 দাগের অঙ্কে চলে যাই। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6 দাগ। 6 দাগের 1 করব। আমাদের একটা সমাধান দিয়েছে, যেটা যে 2x² + 6√3x - 60 = 0। প্রথমত 2 দ্বারা আমি কমিয়ে দিই, তাহলে বা x² + 2 3 6 3√3 × x - 2 3 6 30। 30 কে ভেঙে 3√3 করতে হবে, আবার আমাকে বিয়োগফলে নিয়ে আনতে হবে 3√3। তো এটাকে করি x² + 5√3 - 2√3। দেখো না 5 আর 3 হচ্ছে আমাদের বিয়োগ করে না, 3 দিয়ে 5 3√3, আর 5 দুগুণে 10, আর √3 3 30টা ম্যাচ করে যাচ্ছে, বাইরে x - 30 = 0। তাহলে বা x² + 5√3x - 2√3x প্লাস আমাদের 30 বলছি -30 = 0, বা x কমন নিয়ে নাও, x প্লাস আমাদের আসবে 5√3 - 2√3 কমন নিয়ে নাও, x + 5√3 = 0। তাহলে বা একটা পোর্শন আসছে x + 5√3 এবং একটা পোর্শন আসছে x - 2√3 = 0। তাহলে হয় আমাদের পোর্শন আসবে x + 5√3 = 0, x এর ভ্যালু আসবে আমাদের -5√3, আর নতুবা যে পোর্শনটা আসবে x - 2√3 = 0, x এর ভ্যালু আসবে 2√3। এটাই হচ্ছে আমাদের সমাধান। রুটের মধ্যে একটু সাবধানতার সহিত করতে হবে, তাহলেই হবে। দেখো না 5 দুগুণে 10, আর √3 3 3 10 30টা আমাদের ম্যাচ করছে এবং বিয়োগফলও আমাদের 3√3 আসছে। চলো 2 এর দাগটা এবার আমরা করছি, 1 এর দাগটা মুছে দিলাম। চলো 2 এর দাগটা আমরা যাই। 2 এর দাগটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একটা লেখা অঙ্ক তোমাদের দেবেই, যেটা একটা সমাধান এবং একটা লেখা অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক দুটি বাহু থেকে 4 ইঞ্চি বড়। আচ্ছা ঠিক আছে, সমকোণের ধারক একটি বাহু অপরটি, মানে ধারক বাহু বলতে কোনটা, আমাদের লম্ব আর ভূমিটার কথা বলছে। একটা বাহু, একটা যদি x ধরি, তার মানে আলটিমেট x প্লাস আমাদের 4 আসবে। অতিভুজের দৈর্ঘ্য 20 ইঞ্চি হলে, তার মানে আলটিমেট অতিভুজটা আবার বলেছে 20 ইঞ্চি, তাহলে বলেছে ছোট বাহুটির দৈর্ঘ্য কত। তাহলে ধরে নিই, মনে করি সমকোণী ত্রিভুজটির ধারক দুটি বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য x ইঞ্চি, তবে অপর বাহুর দৈর্ঘ্য হয় 4 ইঞ্চির বেশি, তাহলে x + 4 ইঞ্চি, এবং অতিভুজের দৈর্ঘ্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে 20
ইঞ্চি, কারেক্ট। এবার দেখো শর্তেটা করে দাও। শর্তে আমাদের কি হবে, এক্স তার হোল স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমাদের হচ্ছে 20 তার হোল স্কোয়ার। চলো এটার ক্যালকুলেশনটা আমরা করি। বা এক্স স্কোয়ার প্লাস 4 2 8 এক্স প্লাস 4 4 16 আর 20 20 চলে আসবে 400, বা 2x স্কোয়ার প্লাস 8x এটা এদিকে আসছে, তাহলে মাইনাস 400 প্লাস 16 ইকাল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 6 থেকে 10 4 দিতে হাতে থেকে 1 1 1 2 2 8 এ 10 আমাদের 384 ইকাল টু 0, আবার 2 দিয়ে কমিয়ে x স্কোয়ার প্লাস আমাদের চলে আসবে 4x মাইনাস যদি 2 দিয়ে কমাই 2 1 2 3 2 9 18 2 2 গুণে 4, ব্যাস এইটা আসবে। এবার আমাদের যেটা কাজ হবে সেটা আমাদের 192 কে ভেঙে হচ্ছে আমরা করব 4। কাকে ভেঙে করবো, 192 কে ভেঙে করবো 4। 2 দিয়ে খাই 2 9 18 19 2 6 12, যদি আবার 2 দিয়ে খাই 2 4 8 9 2 8 16। আচ্ছা একটা কাজ করি না বাবা, 16 আর 12 করি। এই দেখো এখানে যদি 12 খাওয়া 4 বারে 8 চলে 2 গুণা 4 4 4 16 আর 12, ঠিক আছে। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 12x, দেখো বিয়োগ করলে 4 বেরোচ্ছে, মাইনাস 192 ইকাল টু 0। x কমন নিয়ে নিলাম, x প্লাস 16 হয়ে গেল, মাইনাস 12 কমন নিয়ে নিলাম, x প্লাস 16 ইকাল টু 0 হয়ে গেল, বা একটা পোর্শন চলে এলো x প্লাস 16 এবং আর একটা পোর্শন চলে এলো x মাইনাস 12 ইকাল টু 0। এবার আমরা হয় নতুবা করবো, তাহলে হয় x মাইনাস 12 ইকাল টু 0, x এর ভ্যালু 12, আর নতুবা যে পোর্শনটা করবো x প্লাস 16 ইকাল টু 0, x এর মান হচ্ছে মাইনাস 16। এটা তো আমাদের হবেনি, মাইনাস তো আমাদের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, অতএব ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে 12 ইঞ্চি। ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি। দেখে নাও না, দেখা যাচ্ছে পুরো বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, ধারক বাহু তো দুটো থাকে, তার মধ্যে আমি ক্ষুদ্রতম বাহুটাকে ধরলাম x, আরেকটা যে বাহু আছে সেটা হয়ে যাবে x প্লাস 4। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বলে আমরা অ্যান্সারটা x এর বার করলাম, যেটা বেরোলো 12 ইঞ্চি। চলো কমপ্লিট হয়ে গেল 6 এর দাগ। এবার যেটা করবো 7 এর দাগ। চলো এবার যেটা হবে সেটা হচ্ছে 7 এর দাগের 1 হবে আমাদের, যেটা হবে সেটা হচ্ছে 7 এর দাগের 1। কি আছে, 3√8 আছে, আচ্ছা ঠিক আছে, মাইনাস 2√12 আছে, প্লাস √20 আছে, ব্যাস। আর নিচেটা আছে 3√18 আছে, আর মাইনাস 2√27 আছে, আর প্লাস √45 আছে, আবার একটা আছে গণিত 3 ব্যাস। এটাকে ক্যালকুলেশন করে দেখি, তারপরে ভাবা যাবে। এটাকে বাইরে বার করি, 3 ইন্টু √8 মানে 4 দুগুণে 8, 4 যখন বেরাবে রুট থেকে তার মানে আলটিমেট 2√2, 2 ইন্টু 12 মানে 4 3 12 তার মানে 2√3, আর 20 মানে 4 5 20, 4 যখন বেরাবে তার আলটিমেট 2√5 হয়ে যাবে, বাই 3 ইন্টু √18 মানে 9 দুগুণে 18, 9 মানে কত 3√2 মাইনাস 2 2 ইন্টু 27, 9 3 27, তাহলে মানে আলটিমেট আসবে 3√3 প্লাস 45 মানে 9 5 45, তাহলে 9 এর জন্য 3 আর এটা √5 রয়ে যাবে, যেটা এখানে 3/2 হবে। চলো উপরটা থেকে আমি একটা কাজ করি, 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কত আসবে 3√2, এখান থেকে 2 কমন নিলে আসবে 2√3, এখান থেকে 2 কমন নিলে আসবে √5। চলো এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিই, তাহলে 3 যদি নিয়ে নি কত পড়ে থাকবে 3√2 মাইনাস 3 কমন নিলে কত থাকবে 2√3, এখান থেকে 3 কমন নিলে তো হলো √5 ইন্টু 3 এর দিক। একটা জায়গা বুঝে এর পুরাটা কেটে যাবে, 3 এ 3 এ ক্যান্সেল, 2 এ 2 এ ক্যান্সেল, মানে আলটিমেট অ্যান্সার যেটা আসবে সেটা 1। এই অঙ্কটা 3 নম্বরের ম্যাথ নয়, হতে পারে না, এই ম্যাথটা 3 নম্বরের হতে পারে না। চলো আমরা অথবাটা যাই দেখি, অথবাটা কি রকম দিয়েছে, একের দাগটাই মুছে দিলাম, কারণ পার্ট 2 এর ভিডিও না পোর্শনটা অনেকটা বড় হয়, অনেকটা অঙ্ক থাকে না, একের দাগ 2 এর দাগ 3 এর পার্ট 1 এরটা তবু একটু কম হয়, কিন্তু এটা না একটু বড় হয়। চলো 7 এর দাগ, এই অঙ্কগুলো ছোট ছোট দিয়েছে, এই অঙ্কগুলো তবুও ছোট ছোট। কি বলেছে, x প্লাস ওয়াই একটা পোর্শন দিয়েছে ভেরিজাস জেড, ঠিক আছে মেনে নিলাম যখন ওয়াই অপরিবর্তিত থাকছে। আচ্ছা আরেকটা পোর্শন দিয়েছে জেড প্লাস এক্স ভেরিজাস ওয়াই, এটাও আমি মেনে নিলাম যখন জেড অপরিবর্তিত থাকছে। আমাকে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজাস ওয়াই জেড যখন, আচ্ছা এখানে কি অপরিবর্তিত, ওয়াই অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। আর পরেরটা আছে আমাদের যেটা থাকছে জেড অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। এগুলার ব্র্যাকেট গুলো লিখে দিবে, আমরা কনস্ট্যান্ট ভ্যালু গুলোকে এবার করছি, মানে ভেরিজাসটা তুলছি। এক্স প্লাস ওয়াই সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কে জেড, আর এটা থেকে যদি করি জেড প্লাস এক্স সমান আমাদের যেটা আসবে সেটা কে ওয়ান ওয়াই। ব্র্যাকেটে লিখবো কে কমা কে ওয়ান হলো
কে কমা কে ওয়ান হলো আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, এবার দেখো এখান থেকে ইচ্ছা করে আমি একটা ওয়াই জেড অ্যাড করছি, তাহলে এক্স প্লাস ওয়াই এ ছিল, আমি একটা জেড অ্যাড করছি, সমান আলটিমেট কি ছিল কে জেড তো ছিল, তার সাথে একটা জেড অ্যাড হয়ে যাবে। আর এইখানে আমি একটা ওয়াই অ্যাড করছি, তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ওয়ান ওয়াই প্লাস ওয়াই একটা অ্যাড করলাম। চলো, বা এইখানটা একটা জায়গা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, এখান থেকে আমরা জেডটাকে কমন নিয়ে নিচ্ছি, তার মানে আলটিমেট আসবে কে প্লাস ওয়ান। আর এইখানটাকে যদি আমরা কাজ করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, ওয়াইটাকে কমন নিয়ে নিই কে ওয়ান প্লাস ওয়ান। এবার লক্ষ্য করো এই কে প্লাস ওয়ান এবং কে ওয়ান প্লাস ওয়ান দুটাই কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস জেড বলতে পারি। যখন আমি এখানটায় লিখতে পারি যখন কে প্লাস ওয়ান সমান ধ্রুবক, আর এটাকে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস ওয়াই, এখানে লিখবো যখন কে ওয়ান প্লাস ওয়ান সমান ধ্রুবক। আচ্ছা, এটাকে তোমরা একটা কাজ করো, একটা 1 নম্বর ইকুয়েশন নেবে, এটাকে লিখে দাও 2 নম্বর ইকুয়েশন। দেখো প্রথম ইকুয়েশনটা আমাদের কে কনস্ট্যান্ট ছিল তো ওয়াই কনস্ট্যান্ট ছিল, তারপরেটা আমাদের জেড ধ্রুবক ছিল। তাহলে আমরা এটা যৌগিক ভেদে সূত্র অনুযায়ী এটা কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস জেড, এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস ওয়াই, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস ওয়াই জেড। এখানের কনস্ট্যান্ট কি ছিল ওয়াই ছিল, এখানের কনস্ট্যান্ট জেড ছিল, তাহলে যখন ওয়াই কমা জেড কি লেখা আছে ব্র্যাকেটে কি যে ওয়াই কমা জেড উভয়েই পরিবর্তন, উভয়ে পরিবর্তন। কেন এখানে আমাদের ওয়াই পরিবর্তন ছিল, এখানে আমাদের জেড পরিবর্তন ছিল। প্রথমেটা কি পরিবর্তন ছিল ওয়াই পরিবর্তিত হয়েছিল, মানে ওয়াই অপরিবর্তিত রেখেছিল, আর এইটার ক্ষেত্রে আমাদের জেড অপরিবর্তিত। তাহলে এই দুটোকে আমি কি করলাম, যেহেতু আমি যৌগিক ভেদে সূত্র প্রয়োগ করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস আমাদের চলে এলো ওয়াই জেড। চলো আমরা 7 দাগটা কমপ্লিট করলাম, এবার চলে যাব 8 দাগ। চলো দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 8 দাগ। আগের ম্যাথটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি আমাদের যৌগিক ভেদটা ভালো করে দেখবে, কোন একটা পোর্শন প্রথমের গুলো দেখবে ধ্রুবক থাকলে তারপরে যখন আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস ওয়াই জেড হলো, তখন কিন্তু আমাদের পরিবর্তিত হয়েছে, পরিবর্তন ঘটে যাবে। যৌগিক ভেদটা পড়বে প্রথমে ধ্রুবক থাকবে দুটো পোর্শন, তারপরে যখন আমাদের যৌগিক ভেদটা লিখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তখন সেটা দেখবে পরিবর্তন ঘটতে হবে। 8 দাগের 1 এইচ টু বি সমান আছে সি ইজ টু ডি। আচ্ছা ঠিক আছে, তাহলে এ বাই বি সমান সি বাই ডি আমরা ধরে নিচ্ছি, কে ব্র্যাকেটে আমরা কি লিখবো কে নট ইকুয়াল টু 0, কে কে 0 হওয়া চলবে না। তাহলে এখান থেকে কি চলে এলো এ সমান বি কে চলে এলো, আর সি সমান আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে ডি কে। ব্যাস, এবার আমরা বাম পক্ষটার কাজ করি। বাম পক্ষ কি আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি আছে, তো এ এর ভ্যালু হচ্ছে আমাদের বি কে প্লাস বি, আর এ এর ভ্যালু আসছে বি কে মাইনাস বি, আমাদের বি কমন চলে যাচ্ছে কে প্লাস ওয়ান বাই আমাদের এখানে বি কমন চলে যাচ্ছে কে মাইনাস ওয়ান, বি বি ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেট চলে এলো কে প্লাস ওয়ান বাই আমাদের চলে এলো কে মাইনাস ওয়ান, এটা আমাদের চলে এলো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা করব ডান পক্ষটাকে কাজ করব, আমাদের এবার কাজ করব ডান পক্ষটাকে। রুট ওভার অফ এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি বাই রুট ওভার অফ আমাদের যেটা আছে এসি মাইনাস এডি মাইনাস বিসি প্লাস বিডি, আমাদের এই পোর্শনটা দেওয়া আছে। চলো আমরা একটার পর একটা মান বসাই, তাহলে বুঝতে পারবো। রুট ওভার অফ ওপরটা যদি রুট করি আমাদের, আচ্ছা দুটো আলাদা আলাদা রুট আছে, একটা কাজ করি না পুরোটাকে একটা রুটে দিয়ে দিই, পুরোটাকে একটা রুটে দেবো, আলাদা আলাদা রুট আছে পুরোটাকে একটা রুটে দেবো। এবার দেখো এ এর ভ্যালু কত বি কে, সি এর ভ্যালু কত ডি কে মেনে নিলাম, মাইনাস এ এর ভ্যালু কত বি কে, তার সাথে ডি এমনি রয়ে যাবে, প্লাস বি এর ভ্যালু আমি জানিনি, সি এর ভ্যালু আমরা জানি ডি কে, প্লাস বি এর ভ্যালু আমি জানিনি, ডি এর ভ্যালু আমি জানিনি। ব্যাস এই পোর্শন এখানটাকে লক্ষ্য করো, এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে বি কে, সি এর ভ্যালু কত ডি কে, এ এর ভ্যালু বি কে, ডি এর ভ্যালু আমি জানিনি, মাইনাস বি এর ভ্যালু আমি জানিনি, সি এর ভ্যালু ডি কে, প্লাস আমাদের বিডি যেমন ছিল তেমন থাকবে। চলো এবার আমরা একটু দেখে নিই কি কি বের হচ্ছে, দেখে নিই একটু ক্যালকুলেশনটাকে সাজিয়ে নিই। বাই এখানে আসছে দেখো কে স্কোয়ার বিডি, কে স্কোয়ার আসছে আমাদের বিডি, মাইনাস আমাদের এখানে আসছে কে বিডি, এখানে আসছে আমাদের প্লাস কে বিডি। আচ্ছা একটা কাজ করো না, এটাকে একবারেই কেটে দাও না, এইটাকে একবারেই কেটে দাও, তাহলে আমাদের প্লাস পড়ে থাকবে বিডি।
এখানেও দেখো কেবিডি আচ্ছা, একটা কাটবার কথা তো, দুটোই মাইনাস কেবিডি, আচ্ছা তাই থাক না, এখান থেকে আমাদের পোর্শন একটাও কাটছে না, এর ভ্যালু এডি বিসি এখানে একটাও কাটছে না। আচ্ছা তাই তবে এখান থেকে আমাদের কি আসছে বলতো, কে স্কোয়ার বিডি আসছে, আচ্ছা এইখান থেকে দেখো আসছে -2 বিডি কে আসছে, আর এইখান থেকে আসছে প্লাস বিডি, এই পোর্শন চলে আসছে। আর উপরটা, আচ্ছা উপরটাই তো কাটবে না রে বাবা, তাই বলি কেন হচ্ছে অসুবিধা, ওপরটা এটা প্লাস ছিল, আমি মাইনাস করে ভুল করেছি, তার মানে আলটিমেট এখানে পড়ে থাকবে +2 বিডি পড়ে থাকবে, +2 বিডি কে প্লাস বিডি পড়ে থাকবে, ব্যাস কাটবে না কোন রকম ভাবে কাটবে না। আচ্ছা চলো এবার আমাদের দেখা যাক রুট ওভার অফ আমাদের কি পড়ে থাকছে, এখান থেকে বিডি কমন নিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এইখান থেকে আমি বিডি কমন নিচ্ছি, পড়ে থাকছে কে স্কোয়ার -2k প্লাস 1, এখানে বিডি বিডি ক্যান্সেল হচ্ছে। তার মানে দেখো এটা তার মানে বুঝতে যেতে চাচ্ছে √(k² + 2k + 1 মানে k + 1 তার হোল স্কয়ার বাই বুঝাচ্ছে k - 1 তার হোল স্কয়ার, এবার যখন বেরাচ্ছে তখন k + 1 বাই k - 1 বেরাচ্ছে। দেখো আমাদের বাম পক্ষে সেটাই বেরিয়েছিল k + 1 বাই k - 1। ভালো করে বুঝে নাও, আমি এইখানটা থেকে বিডি কমন নিলাম, নিচেটা থেকে আমি বিডি কমন নিয়েছি, দিয়ে বিডিটাকে কাটিছি, তার মানে উপরটায় আমাদের ভেতরটায় কি পড়ে থাকলো k² + 2k + 1, যার জন্য সূত্র k + 1 তার হোল স্কয়ার, আর নিচের যে পোরশনটা হচ্ছে k - 1 তার হোল স্কয়ার, যখন রুট থেকে বেরাচ্ছে তখন k + 1 বাই k - 1, এবং তাহলে কি লিখবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। এই জায়গাটা তোমরা কিন্তু অতি অবশ্যই লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ, দেখা যাচ্ছে না পুরোটা? আচ্ছা ঠিক আছে, পুরোটা দেখা যাচ্ছে। চলো 2 এর দাগটা আমরা কাজ করি। 2 এর দাগটা কি বলেছে একটু তোমরা পড়ো, তারপর আমি করাচ্ছি। 2 এর দাগটা দেখো, এক্স এর মান কত হলে এত এর দ্বিগুণানুপাত মানে স্কয়ার, এ আর বি এর দ্বিগুণানুপাত হচ্ছে a স্কয়ার বি স্কয়ার, মানে স্কয়ার a টু বি এর দ্বিগুণানুপাত হচ্ছে a স্কয়ার টু বি স্কয়ার। চলো তার মানে এক্স এর মান কত হলে a এর দ্বিগুণানুপাত এত হবে, তার মানে আলটিমেট x প্লাস a বাই x প্লাস বি এর দ্বিগুণানুপাত আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে x প্লাস a তার হোল স্কয়ার বাই x প্লাস বি তার হোল স্কয়ার। এটা কার সাথে সমান, a বাই বি এর সাথে সমান, তাহলে শর্তে বা অতএব x প্লাস a তার হোল স্কয়ার বাই x প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের চলে আসছে a বাই বি চলে আসছে, ব্যাস এই পোরশনটা আমাদের চলে আসছে। চলো এবার আমরা একটা কাজ করি, ক্যালকুলেশন গুলো সেরে নিই। তাহলে বা এখান থেকে আমাদের গুণ করলে আসছে x স্কয়ার প্লাস 2xa প্লাস a স্কয়ার, এখান থেকে গুণ করলে আসছে x স্কয়ার প্লাস 2bx বাই xb প্লাস b স্কয়ার ইকুয়াল টু a বাই b আসছে। ঠিক আছে, বা ক্রস গুণ করো, তার মানে আলটিমেট আসবে bx স্কয়ার প্লাস 2abx প্লাস a স্কয়ার b ইকুয়াল টু a কে যদি গুণ করি a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx প্লাস যেটা আসবে ab স্কয়ার, এটাই ক্যান্সেল হচ্ছে, একদিকে নিয়ে আসো। বা একটা কাজ আছে, এখানে x স্কয়ার কেন হলো, a হবে। আচ্ছা একদিকে নিয়ে আসি, x স্কয়ার b মাইনাস x স্কয়ার a, এটা থাকছে, আর এটাকে সে পাশে নিয়ে চলে যাই, তাহলে a b স্কয়ার মাইনাস a স্কয়ার b পড়ে থাকছে। তাহলে বা x স্কয়ার কমন নিলে আমাদের b মাইনাস a পড়ে থাকছে, আর এখান থেকে ab কমন নিলেও পড়ে থাকছে b মাইনাস a ক্যান্সেল, তাহলে x স্কয়ার সমান থাকছে আমাদের ab, বা x সমান আমাদের থাকছে প্লাস মাইনাস রুট ab। আশা করি বোঝাতে পেরেছি। যখন আমাদের দ্বিগুণানুপাত ত্রিগুণানুপাত মানে কিউব পোরশন হয়ে যাবে, যখন h টু b এর দ্বিগুণানুপাত a স্কয়ার ইস টু b স্কয়ার হচ্ছে, তাহলে যখন ত্রিগুণানুপাত হবে তখন কিউব পোরশন হয়ে যাবে। আমরা বুঝালাম, দেখো এর দ্বিগুণানুপাত আগে বার করলাম স্কয়ার পোরশন, সেটাকে আমরা রিলেট করলাম কার সাথে, a বাই b এর সাথে, সেখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করে নিলাম। চলো কমপ্লিট হয়ে গেল আমাদের 8 এর দাগ। 9 এর দাগ আমি করাবো না, 9 এর দাগের আমাদের উপপাদ্য আছে, 10 এর দাগে প্রয়োগ আছে, 11 এর দাগে সম্পাদ্য আছে, এগুলা তোমরা নিজেরা করবে, যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। চলো দরকার হলে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে যত উপপাদ্য আছে, যত তোমাদের প্রবলেম আছে সমস্ত নিয়ে আলোচনা করবো, যা প্রবলেম হবে। চলো 12 দাগ থেকে এবার আমি করাবো, চলো এটা বুঝে নাও ভালো করে, তারপরে 12 দাগ করাচ্ছি। চলো এবার আমরা 12 দাগ করবো। 12 দাগের একটা কি বলেছে আমরা ভালো করে দেখবো। এবিসিডি একটা আয়তকার চিত্র, ঠিক আছে মেনে নিলাম, এবিসিডি একটা আয়তকার চিত্র, এবিসিডি আমাদের একটা আয়তকার চিত্র, ব্যাস। এবার কি বলেছে, এসি যুক্ত করালাম, মানে কর্ণটাকে যুক্ত করলাম, ঠিক আছে মেনে নিলাম, এসি কর্ণকে যুক্ত করলাম। এবার কি বলেছে,
প্রমাণ করি tan স্কয়ার CAD, CAD এর মান কত দেখতে হবে, CAD, আচ্ছা এইটা tan স্কয়ার CAD, আচ্ছা sin স্কয়ার BAC, BAC, আচ্ছা তাহলে ABCD আয়তক্ষেত্রের কোণ DAC ও বা আয়তক্ষেত্রের একবার লিখে দিচ্ছি, কোণ DAC যুক্ত কোণ BAC সমান কিন্তু 90 ডিগ্রি। দেখো আমাদের আয়তক্ষেত্রের কি হয়, প্রতিটা কোণ সমকোণ হয়, তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখো কোণ DAC বাই CAD সমান কত হবে, 90 মাইনাস কোণ BAC হবে, 90 মাইনাস কোণ হবে BAC। এবার আমরা বাম পক্ষটাকে তুলে নিই, কি আছে, tan স্কয়ার কোণ CAD যুক্ত 1, tan স্কয়ার কোণ CAD যুক্ত 1, তাহলে এটাকে কি লিখবো, tan স্কয়ার CAD কে লিখবো 90 মাইনাস কোণ BAC যুক্ত 1, আর 90 মাইনাস থিটা মানে যেটা হয় সেটা cot থিটা, তাহলে cot স্কয়ার কোণ BAC মাইনাস 1। আচ্ছা BAC টা আলাদা শেষ হয়ে যাচ্ছে, তারপরে মাইনাস 1 কেন সরি প্লাস 1। এবার দেখো 3 নম্বর মেন সূত্র আমাদেরকে কি বলে, 3 নম্বর মেন সূত্র বলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তার মানে আলটিমেট কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা হয়। কোসেক স্কয়ার থিটা সমান আমাদের যেটা হয় সেটা হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। এই দেখো 1 প্লাস কট স্কয়ার থিটা মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কোসেক স্কয়ার কোণ BAC হবে, কোসেক স্কয়ার কোণ BAC হবে। আবার আমরা একটা কি জানি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তো এটাকে ঘুরিয়ে দাও, 1 বাই কি চলে আসবে, সাইন স্কয়ার কোণ BAC চলে আসবে, যেটাই আমাদের ডান পক্ষ ছিল তাই আমরা এখানে লিখে দেবো ডান পক্ষ। আশা করি তোমাদেরকে এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি। এখানটা দেখো 90 মাইনাস থিটা কট থিটা, আর কট স্কয়ার থিটাটাকে কট স্কয়ার থিটা প্লাস 1 মানে কোসেক স্কয়ার থিটা, এটাকে করলাম 1 বাই সাইন স্কয়ার থিটা, যেটা তোমাদের বইয়ের ডান পক্ষে দেওয়া আছে। চলো কমপ্লিট হয়ে গেল আমাদের 12 দাগের। এবার যেটা করব সেটা 2 এর দাগ, বুঝে নাও ভালো করে। আমি এবার করাবো 2 এর দাগ। 1 এর দাগটা মুছে দিলাম, 1 এর দাগ মুছে দিলাম। চলো 2 এর দাগ, এবার যেটাকে যাব আমরা সেটা হচ্ছে 2 এর দাগ। চলো cos 43 সমান x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, cos 43 সমান এটা দেওয়া আছে। আমার কার মান বার করতে বলেছে tan 47, কার মান বার করতে বলেছে tan 47, ঠিক আছে। আপাতত এটাকে আমাদের 43 এ আগে ট্রান্সফার করে দিই। আপাতত tan 47 মানে কত, tan অফ 90 মাইনাস 43, তার মানে আলটিমেট আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে cot 43 এর মান বার করতে হবে। তো cos 43 আছে, cot বার করতে গেলে cos বাই sin, তো আমরা sin 43 টা বার করলো। তাহলে sin 43 সমান কি জানি, রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 43, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার মানে এটাকে যদি স্কয়ার করি উপরটা x স্কয়ার হয়ে যাবে আর নিচেটা x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে। চলো রুট ওভার অফ এটাকে যদি আমরা লসাগু করি x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এটা দিকে গেলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কেটে যাবে, তার মানে আমাদের যেটা পড়ে থাকবে y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার আমাদের পড়ে থাকবে। চলো cos এর মান পেলাম, sin এর মান পেলাম, তাহলে cot 43 মানে কত, cos 43 বাই sin 43, cos 43 এর মান কত, x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, sin 43 এর মান y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কেটে যাবে, কারণ আমাদের অ্যানসার পড়ে থাকবে কত, x বাই y, যেটা হচ্ছে tan 47 এর মান। ব্যাস কমপ্লিট হয়ে গেল, x বাই y আমাদের হয়ে গেল 12 দাগের 2 এর অঙ্কটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 12 দাগের 3, দেখে নাও ভালো করে, দেখা যাচ্ছে না পুরোটা, আচ্ছা ঠিক আছে। এবার যেটা করব আমরা দেখো সেটা হচ্ছে 3 এর দাগ, একদম ফাস্ট অঙ্ক হবে, ম্যাথ অতক্ষণ পুরোটা টাইম লাগানোই চলবে না, অনেক আগে বসে পায়ের উপরে পা তুলে বসে থাকবে, বাকিদের দেখবে কতটা বাকি আছে। চলো কি আছে প্রমাণ করি যে কি আছে রে বাবা, রুট ওভার অফ 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস sin থিটা, এই 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, ব্যাস এটা পড়ে আছে, যেখান থেকে আমাকে কোসেক থিটা প্লাস cot থিটা বার করতে হবে, একদম ইজি, সুন্দরভাবে করব। চলো রুট ওভার অফ, আমি উভয় পক্ষকে বিপরীত দ্বারা গুণ করব, তাহলে উভয় পক্ষকে যদি আমি গুণ করি 1 প্লাস cos থিটা তো ছিল, তাকে আরেকটা 1 প্লাস cos থিটা দিলে স্কোয়ার হয়ে যাবে, আর নিচেটা কি আসছে 1 মাইনাস cos থিটা তো ছিল, আমি যেটা দিয়েছি আমি 1 প্লাস একটা cos থিটাকে দিয়েছি। চলো
রুট ওভার অফ 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচেটাই পড়ে থাকবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো রুট ওভার অফ আমাদের কি পোর্শন পড়ে থাকবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে যেটা হয় সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার দেখো রুট থেকে আচ্ছা এই পাশে করছি, এবার দেখো রুট থেকে যদি বেরাই তাহলে কি আসবে 1 প্লাস কস থিটা, আর সাইন স্কোয়ার থিটা যদি রুট থেকে বেরায় আমাদের বেরাবে সাইন থিটা। ব্যাস আলাদা আলাদা করে দাও, 1 বাই সাইন থিটা একটা পড়ে থাকবে, আর একটা হচ্ছে কস থিটা বাই চলে আসবে সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা। ব্যাস এটাই আমাদের দেখো ডান পক্ষে লেখা ছিল, যদি আমাদের এটা বাম পক্ষ হয়। বেশি সময় লাগবে না রে বাবা, উভয় পক্ষকে আমরা কি করলাম 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করলাম। ঠিক আছে চলো বুঝাতে পারলাম। এবার যেটা চলে যাব সেটা হচ্ছে 13 দাগ হাইট এন্ড ডিস্টেন্সের। চলো চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 13 দাগের অঙ্কগুলো করব। 13 দাগের অঙ্ক, 13 দাগের যেটা করব সেটা হচ্ছে 13 দাগের 1। 13 দাগের 1 কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার 60 মিটার, তাহলে একটা একটু মোটামুটি বড় হবে আর একটা তুলনামূলক 3 ভাগের 1 ভাগ মোটামুটি যেন হয়। একটু দূরে আঁকি, একটু দূরে আঁকি আর একটু, তাহলে বুঝতে পারবে এটা মোটামুটি 3 ভাগের 1 ভাগ। চলো এবার হচ্ছে আমরা মিলাবো এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। চলো দুটা স্তম্ভের উচ্চতা দিয়ে আছে 180 মিটার 60 মিটার, আমি নাম দিয়ে দিলাম, এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, এটা সি দিয়ে দিলাম, এটা ডি দিয়ে দিলাম। চলো এবার যেটা দেওয়া আছে একটা 180 মিটার 60 মিটার আছে, এটা 180 মিটার আমরা ধরে নেবো, আর এই জায়গাটা আমরা ধরে নেবো 60 মিটার। আর কি দিয়েছে, প্রথমে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা তাহলে প্রথমের গোড়া থেকে দ্বিতীয় উন্নতি কোণ কত, তার মানে আলটিমেট এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, আর এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। চলো এবার আমরা ম্যাথটা করবো যে অ্যাঙ্গেলটা কত, তাহলে একটু লেখে লেখে করি একটু। প্রদত্ত চিত্রে দুটি স্তম্ভ এবি ও সিডি, এবি সমান দেওয়া আছে কত মিটার বাবা 180 মিটার আছে, আর সিডি সমান কত মিটার আছে বাবা 60 মিটার আছে, আর কোন একটার মান দেওয়া আছে এসি বি সমান আমার দেওয়া আছে কত 60 ডিগ্রি। মনে করি একটা জায়গা আমরা মনে করি ডিবিসি সমান আমাদের যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে থিটা। মনে করি ডিবিসি সমান আমরা যেটা ধরছি সেটা হচ্ছে থিটা। চলো ত্রিভুজ এবিসি কে লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি কে লক্ষ্য করো, কে 90 বাবা, এবিসি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ট্যান ফেলি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান আমাদের কি আসবে এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রির মান √3, এবির ভ্যালু 180 বাই বিসি। ব্যাস তাহলে এখান থেকে বিসি সমান আমরা যেটা পেয়ে গেলাম 180 বাই √3। আর সকলেই আমরা করণী শিখেছি, তার মানে আলটিমেট 180 √3 বাই আমাদের 3 চলে আসবে, 3 × 18 60, মানে এটার অ্যান্সার চলে আসবে আমাদের হচ্ছে 60 √3। কার ভ্যালু পেলাম, বিসির ভ্যালু পেলাম। চলো এ পাশটা চলে যাই। ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান আমাদের যেটা আচ্ছা বিসিডি কে লিখে দিই, বিসিডি সমান 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাকে তো আমরা থিটা ধরেছি, তাহলে একই রকম ভাবে ট্যান থিটা সমান আমরা যেটা করতে পারবো সিডি বাই বিসি। দেখো লম্ব সিডি বাই বিসি, তাহলে ট্যান থিটা সিডির ভ্যালু ছিল 60, বিসির ভ্যালু এই মাত্র বেরোলো 60 √3, তাহলে বা ট্যান থিটার ভ্যালু বেরোবে 1 বাই √3, তাহলে 1 বাই √3 কার ভ্যালু ট্যান 30 এর ভ্যালু, আর তার মানে থিটা সমান আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। দেখা যাচ্ছে না পুরোটা, একটু দেখে নাও, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে থিটার ভ্যালু কত চলে এলো 30 ডিগ্রি, তাহলে লিখবো কি অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি আসছে। এটা তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। তাহলে একের দাগটা আমি তোমাদের কাভার করে দিলাম, এবার হচ্ছে দুইয়ের দাগটা দেখো আমি কাভার করে দিচ্ছি। চলো দুইয়ের দাগটা ভালো করে তখনকে পড়ো, আমি এটা মুছে দিলাম, দুইয়ের দাগটা পড়ো, দুইয়ের দাগটা। চলো দুইয়ের দাগের কোশ্চেনটাও ভালো কোশ্চেন দিচ্ছে, একের দাগেটাও দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে 13 দাগের 2-এরটা। 13 দাগের 2 কি বলেছে, সমুদ্র তলের 7200 ফুট উপরে একটা পর্যবেক্ষক বেলুন থেকে দুটি যুদ্ধ জাহাজ অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এবং একটি জাহাজ বেলুনের পূর্ব দিকে অপরটি দক্ষিণ দিকে হলে যুদ্ধ জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত। তাগড়া অঙ্ক। দেখো গল্পটা কি একটু বুঝাই, এটা কিন্তু ছবিটা 3D তে হবে, আমি 2D তে আঁকছি তো একটু অসুবিধা হবে বুঝতে, কিন্তু একটু বুঝবে। দেখো আমাদের এর ক্ষেত্রে কোন দিকটা হয়, এদিকটা হয় পূর্ব,
এদিকটা হয় পশ্চিম, এদিকটা হয় উত্তর, এদিকটা হয় দক্ষিণ। এই তো গল্প হয়। এবারে যখন ছবিটা আঁকবো তখন এটাকে একটু আমি না ঘুরাবো, একটু বুঝবে ভালো করে। ছবিটা আমি থ্রিডি হয় ছবিটা, আমরা 2D তে আঁকবো। দেখো আমাদের যদি তিনটা চলে যায় থ্রিডি ফিগারের ছবিতে, মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এবং জেড অ্যাক্সিস। তো আমার তাদের পূর্ব এবং দক্ষিণের মধ্যে অ্যাঙ্গেলটা যেটা হয় সেটা 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমার যেটা আছে সেটা 90 ডিগ্রি। এবং আমার যেহেতু থ্রিডি ছবি, প্রত্যেকটার সাথে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে এখানেও আমার একটা 90 ডিগ্রি আছে এবং এই পাশটাও সেম ভাবে 90 ডিগ্রি করে আছে। তো এখানে একটা জাহাজ অবস্থান করছে এবং এইখানে একটা জাহাজ অবস্থান করছে। আমার যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এইরকম ভাবে আছে। আর আমার মনে করো সাপোজ আমি এখানে একটা এ স্থান দিচ্ছি, এখানে একটা বি স্থান দিচ্ছি। জাহাজ দুটো মনে করো এ স্থান এবং বি স্থানে আছে, মনে করো সাপোজ এ স্থান এবং বি স্থানে আছে মনে করো। আমাকে বার করতে হবে কার মান? আমাকে বার করতে হবে এবির মান। বেলুনটা কোথায় আছে? বেলুনটা সেইখানে, এইরকম ভাবে বেলুনটা আছে। থ্রিডি ছবি কিন্তু বুঝবে ভালো করে, থ্রিডি ছবি। তো একদিকটা আমার হচ্ছে কত কত ডিগ্রি আছে? একদিকটা তোমার আছে 30 ডিগ্রি, একদিকটা আছে 45 ডিগ্রি। আমি আপাতত এদিকটা 30 ডিগ্রি রাখছি, এদিকটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি করছি। যেহেতু থ্রিডি ছবির জন্য এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হচ্ছে, থ্রিডি ছবি কিন্তু বারবার হচ্ছে, এটা ভেতর থেকে ঢুকে গেছে। তো ঘরের একটা কোণকে ভাববে না, ঘরের একটা কোণকে তোমরা ভাববে, দেখবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস পাবে। একদম ঘরের একটা কোণকে ভেবে তোমরা করবে, ঠিক আছে? চলো, তাহলে এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, তার সাপেক্ষে আমাদের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আর এটা যদি 45 হয়, তার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আর আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এবির মধ্যে দূরত্বটা বার করতে বলেছে। আর কার মান দেওয়া আছে? আচ্ছা, এখানটা একটা নাম দিয়ে দিচ্ছি ও, এখানটায় নাম দিয়ে দিচ্ছি মনে করো সাপোজ আমি পি দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম পি। এই ওপির ভ্যালু দিয়ে আছে আমাদের 7200 ফুট। ওপির ভ্যালু যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 7200 ফুট। আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমার এবির ভ্যালু বার করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে? আর এখানে একটা নাম দিয়ে দিচ্ছি কিউ আর বলে নাম দিয়ে দিচ্ছি, ব্যাস। এবারে লক্ষ্য করো আমাদের ওপি যেটা দিয়ে আছে সেটা দিয়ে আছে 7200 ফুট, ব্যাস মেনে নিলাম। কোন কিউও এ, ভালো করে দেখো, কিউও এ এই অ্যাঙ্গেলটা সমান একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটা হবে কিন্তু ও এ পি সমান 30 ডিগ্রি। আবার আমি বলছি থ্রিডি ছবিটা আমি 2D যাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু এদিকে চলে গেছে, আরো এদিকে গেছে, ঠিক আছে? আর আর ও বি সমান একান্তর কোণ, আর ও বি একান্তর কোণ যেটা হবে সেটা হচ্ছে ও বিপি, সেটা আমাদের আছে 45 ডিগ্রি, মেনে নিলাম। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু 90, তার মানে এটা অতিভুজ হবে, এটা লম্ব ধরছি আর এটা হচ্ছে ভূমি। এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এবার আমরা টার্গেট করছি ত্রিভুজ ওপিএ এর কোণ ওপিএ সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে ওপিএ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে ওপি বাই এপি। ওপি বাই আমার যেটা বেরাবে সেটা এপি। tan 30 এর মান 1/√3, ওপির ভ্যালু হচ্ছে আমাদের 7200 বাই এপি। তাহলে এখান থেকে আমাদের এপি সমান হয়েছে আমাদের 7200√3, ব্যাস এপির ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। এবার একই রকম ভাবে আমরা যদি ত্রিভুজ ওবিপি এর কথা ভাবি, ওবিপি এর যদি ভাবি K90, ওপিবি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এর সাপেক্ষে আমাদের যখন tan 45 করব তখন লম্ব কে হবে? ওপি হবে। ভূমি কে হবে? পিবি হবে বা বিপি। tan 45 এর মান 1, ওপির মান হচ্ছে 7200 বাই পিবি। তাহলে এখান থেকে আমাদের পিবি সমান বেরাচ্ছে আমাদের 7200 ফুট। তাহলে এখান থেকে এপি বেরালো, এখান থেকে পিবি বেরালো, আমাদের এপি বেরিয়ে গেল, পিবি বেরিয়ে গেল। এবার লক্ষ্য করো আমার দরকার কার মান? এবির মান দরকার। তাহলে ত্রিভুজ এপিবি এর কোণ এপিবি সমান কত? 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এবি সমান আমাদের কত হবে? রুট ওভার অফ এপি স্কয়ার প্লাস বিপি তার হোল স্কয়ার সমান √/7200 √3 তার হোল স্কয়ার প্লাস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 72 স্কয়ার। আচ্ছা, এখান থেকে দেখো আমরা একটা কাজ করি, 72 যে স্কয়ার সেটা আমরা কমন নিই। তাহলে 7200 তার হোল স্কয়ারকে যদি আমরা কমন নিই তাহলে এখানে √3 এর স্কয়ার 3 পড়ে থাকবে, আর এখান থেকে 1 এর স্কয়ার 1 পড়ে থাকবে। তাহলে 3 আর 1 কত এলো? 4।
আচ্ছা, আমি এই জায়গাটাকে টার্গেট করছি, এইখানটায় করাচ্ছি। তাহলে আলটিমেট আমাদের যেটা বেরাবে সেটা এ বি সমান আমাদের কত বেরাবে? 7200 যখন রুট থেকে, আচ্ছা আরেকটা লাইন লিখে দিচ্ছি, 7200 তার হোল স্কোয়ার থাকবে, আর গণিত যেটা থাকবে সেটা হচ্ছে 4 থাকবে। তাহলে 7200 রুট থেকে বেরালে আমাদের স্কোয়ারটা 7200 হয়ে বেরাবে, আর 4টা 2 হয়ে বেরাবে। 0 0 2 দুগুণে 4, 7 দুগুণে 14, ব্যাস এত ফুট। তাগড়া অঙ্ক বাবা, ভালো করে বুঝো। এই ম্যাথটা প্রত্যেকের অসুবিধা হবে, তাই একটু ঠান্ডা মাথায় বোঝো। এই যে ছবিটা করেছি 3D ছবিকে আমি 2D তে এঁকেছি, এই জন্য সমস্যা। তোমরা যখন ম্যাথটা করবে বাড়ির যে কোনো একটা কোণ, মানে কোণকে ভাববে, যে দেখবে এদিকে এদিকে গেছে এদিকে গেছে, ওটাকে ভাববে 3D আকারে, দেখবে ছবিটা একদম স্পষ্ট। আমার ও বিন্দুতে বেলুনটা আছে, আর একটা জাহাজ আছে এ বিন্দুতে, আর একটা জাহাজ আছে বি বিন্দুতে, একজন পূর্ব দিকে আছে আর একজন দক্ষিণ দিকে আছে। তোমরা দেখবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক তোমাদের চলে আসবে। পূর্ব দিক এখানটা যদি আমাদের পূর্ব হয়, এখানটা আসবে দক্ষিণ, দেখবে এইরকম ছবিটাই তোমাদের আসবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো বারবার ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো ভালো করে শুনবে। আমি কোন অ্যাঙ্গেলটাকে দেখেছি, কোন বাহুটাকে দেখেছি। চলো পরের অঙ্কটার দিকে যাই আমরা। চলো বুঝে নাও ভালো করে, আমি পরের অঙ্কটাই যাচ্ছি। চলো দেখো, এবার যেটা হবে সেটা হচ্ছে 14 দাগের 1। একটি দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, আমাদের ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা ব্যাসার্ধটা ধরি। মনে করি চোঙটির বহিঃব্যাসার্ধ আর এককটা দিয়ে আছে ডেসিমি। আচ্ছা, একটা কাজ করি, মিটার যেগুলো আছে সবাইকে আমরা ডেসিমিতে করছি। ডেসিমি। অন্তঃব্যাসার্ধ কত? অন্তঃব্যাসার্ধ কত? 4.2 ছিল, তার মানে ব্যাস, তার মানে সরি 4.6/2, 2 দুগুণে 4, 2 3 6 ডেসিমি। আর উচ্চতা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কত? 2.8 মিটার, যেটাকে ডেসিমিটার করলে 28 ডেসিমি। ব্যাস, এই গল্পটা দেওয়া আছে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা আয়তনটা বার করব। তাহলে অতএব ফাঁপা চোঙটির আয়তন, ফাঁপা চোঙটির আয়তন যেটা হবে পাই বহিঃব্যাসার্ধের স্কয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধের স্কয়ার, বহিঃব্যাসার্ধের স্কয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধের স্কয়ার ইন্টু এইচ। এইচ এর ভ্যালু আছে আমাদের 28। ব্যাস, একটু ক্যালকুলেশন করব। 22 এর 7 আর স্কয়ার মাইনাস, এটাকে একটু আমরা স্কয়ার করে দিই। 3 স্কয়ার আসবে 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 স্কয়ার 4 কে 5, 529 আসবে। ইন্টু যেটা আসবে সেটা হচ্ছে 28, 7 4 এ 28, তাহলে আলটিমেট 4/22 88 ইন্টু আর স্কয়ার মাইনাস 5.29। ব্যাস, এটা আসবে আমাদের ঘন ডেসিমি। এবার এটা দেওয়া আছে, তাহলে শর্তে 88 ইন্টু আর স্কয়ার মাইনাস 5.29 সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 84.48, 84.48। তাহলে আর স্কয়ার মাইনাস 5.29 সমান 84.48 বাই যেটা আছে সেটা হচ্ছে 88। এই দশমিক থেকে তুলে আমি নিচেটাই করলাম কত? 100। একটু ক্যালকুলেশনটা সাজাই, এটা ক্যালকুলেশনটা সাজাই। 11 দিয়ে কেটে দাও, 11 8 88, 11 7 77, 78 79, 80 81, 82 83 84, মানে 74, 6 11 66, 67 68 69 70 71 72 73 74, 8 11 88। ব্যাস, 8 দিয়ে কি যাবে, কি চলে যাবে, 8 9 72 আর 8 6 48। ব্যাস, তার মানে আলটিমেট কি চলে এলো, আর স্কয়ার মাইনাস 5.29 সমান 0 পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে 96। 0 পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে 96, বা আর স্কয়ার সমান আমাদের কত? 5.29 যুক্ত 0.96, বা আর স্কয়ার সমান আসবে 6.25। ব্যাস, দেখো 6.25 আসবে। আর বা আর সমান যেটা আসবে 25 25 এ 625, মানে আলটিমেট আসবে 2.5। এটা ব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ বেরোবে। তাহলে চোঙটির বহিঃব্যাসার্ধ কত? চোঙটির বহিঃব্যাসার্ধ কত? 2.5 ডেসিমি। আর বহিঃব্যাস তাহলে কত হবে? বহিঃব্যাস 2 গুণিত 2.5, মানে যেটা হবে 5 ডেসিমি। তার মানে এখানের অ্যান্সার যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে 5 ডেসিমি। চলো, একের দাগ হলো। এবার যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগটা পড়ো তখনকে, আমি তারপরে করাচ্ছি। চলো 2 এর দাগ। 14 দাগের 2।
1 সেমি পুরো একটা মানে তামার পাত দিয়ে অর্ধগোলাকৃতি একটা বাটি তৈরি করব। বাটির মুখের বাইরের দিকের ব্যাস দিয়ে আছে, তাহলে বাটিটির বহিঃব্যাসার্ধ কত? বাটিটির বহিঃব্যাসার্ধ আমাদের যেটা আছে সেটা আছে 10 সেমি ব্যাস, মানে আলটিমেট চলে আসবে 5 সেমি। আর অন্তঃব্যাসার্ধ কত? অন্তঃব্যাসার্ধ 1 কম হবে, কারণ 1 সেমি পুরো আছে, তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 4 সেমি। এবার দেখো সমগ্র তল মানে কি, বাইরের দিকটাও হবে ভেতর দিকটাও হবে। তাহলে বাটিটি সমগ্র তলের ক্ষেত্রফল, বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে, বাইরের দিকটার জন্য আমাদের আসবে 2 পাই 5 তার হোল স্কয়ার, আর ভেতর দিকটার জন্য আসবে 2 পাই 4 তার হোল স্কয়ার। ব্যাস, এখান থেকে 2 পাই আমি কমন নিয়ে নিলাম, তাহলে 5 স্কয়ার 25 প্লাস 4 স্কয়ার 16, তার মানে আলটিমেট আসবে 2 পাই ইন্টু 5 6 5 11 এক হাতে থাকে 1 2 কে 3 কে 4 41 আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘন সেমি। ব্যাস এই আচ্ছা, এবার এইখানটা না একটু কাটাকাটি করে রেখে দিতে পারো, 2 গণিত 22 এর 7 গণিত 41 থাক, ঘন সেমি। ব্যাস এটা। এবার কি বলেছে, আচ্ছা এই ঘন সেমি কেন আসবে রে, বর্গ সেমি তো, সমগ্র তলের ক্ষেত্রে হলে আর আমি ঘন সেমি করছি, সরি বর্গ সেমি। আচ্ছা এবার কি বলেছে, প্রতি বর্গ সেমিতে 1.50 টাকা করে খরচ হচ্ছে। প্রতি বর্গ সেমিতে 1.50 টাকা হিসাবে খরচ হলে বাটিটি পালিশ করতে মোট খরচ, বাটিটি পালিশ করতে মোট খরচ 2 গণিত 22 এর 7 গণিত 41 গণিত আমাদের যেটা আছে 1.50, 2 গণিত 22 এর 7 গণিত 41 ইন্টু 1.50। এটার ক্যালকুলেশনটা করতে হবে, এটার ক্যালকুলেশনটা তোমাদের প্রায় অ্যাপ্রক্স দশমিকে আসবে জানো, ভালো মনে হচ্ছে বেরাবে না, কাটাকাটি তো কিছু যাচ্ছে না, দেখি ক্যালকুলেশন করে দেখি কত বেরাচ্ছে। 2 গণিত 22 2 গণিত 22 গণিত 41 গণিত 1.50 যা বেরাচ্ছে ভাজিত যেটা হচ্ছে সেটা হচ্ছে 7। আমাদের যেটা বেরাচ্ছে 3 8 6 পয়েন্ট সামথিং, অ্যান্সার কত আছে, অ্যান্সার আছে 429। না বেরাচ্ছে না তো, ভুল হচ্ছে কোথায় ক্যালকুলেশনে। 2 গণিত 22 এর 7 6 5 11 এক হাতে থাকে 1, ওটাই তো 2 গণিত 22 গণিত 41 ইন্টু 1.50 যেটা বেরাচ্ছে ভাজিত 7, 386। উত্তর কত আছে 429, কোথায় ভুল হলো। আচ্ছা একটা জায়গাও তো আবার পালিশ করতে লাগতে পারে, আরেকটা দেখো আরেকটা জায়গা আমরা একটা মিস করে দিয়েছি। একটা বাটি, মনে করো এটা আমাদের মনে করো বাটি হয়েছে, এবার এই জায়গাটাও তো আমাদের একটা জায়গা হবে, এই জায়গাটাও তো কিছু না কিছু পালিশ করতে হবে। তার মানে একটা কাজ করি, এটা তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়নি, তার সাথে অ্যাড হবে কে জানো তো, তার সাথে তোমরা একটা জায়গা অ্যাড করবে, তার সাথে অ্যাড হবে কোনটা জানো তো, এটা সমগ্র তলের ক্ষেত্রফল আছে থাক, তোমরা তার সাথে আরেকটা জায়গা অ্যাড করবে, কোন জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার আকারে পড়বে, তাহলে আরেকটা কি অ্যাড হবে, এটা থাকলো তার সাথে অ্যাড হবে, দেখো কোনটা, সমগ্র তলের ক্ষেত্রফল লেখছো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তার সাথে অ্যাড হবে পাই আর স্কয়ারটা অ্যাড হবে, মানে আলটিমেট 5 স্কয়ার মাইনাস একটা অ্যাড হবে 4 স্কয়ার, প্লাস এখান থেকে একটা অ্যাড হবে পাই 5 স্কয়ার 25 মাইনাস 4 স্কয়ার 16। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা অ্যাড করে দাও তোমরা, প্লাস পাই 16 9 25 মানে 9। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা অ্যাড হবে, এখানটা কত হচ্ছে 41 দুগুণে 82 পাই প্লাস 9 পাই, তার মানে আলটিমেট অ্যান্সার কত হবে, এটা 9 দিয়ে 11 এক হাতে থাকে 1 8 একে 9 91 পাই হবে। এবার লেখো 1.50 টাকা হিসাবে পালিশ করতে মোট খরচ 91 গণিত 22 এর 7 ইন্টু 1.50, 91 গণিত 22 এর 7 ইন্টু 1.50, দেখা যাক কত আসছে। 91 গণিত 22 গণিত 1.50 যা বেরাচ্ছে তার সাথে ভাজিত 7, ব্যাস একদম কাটাকাটি। আচ্ছা এখানে তো 7 এবং 91 কেটে যাবে, তার মানে আলটিমেট হবে 429ই বেরাচ্ছে, দেখবে
429 টাকা। আমি একটা জায়গা মিসিং করে দিয়েছিলাম, কোন জায়গাটা মিসিং করেছিলাম? একদম দারুণ একটা জায়গা। মনে করো এই বাটিটা যদি হয়, এক তো আমি ভেতর দিকটা করছি, এক তো বাইরের দিকটা করছি, তার সাথে তোমাদের মনে রাখবে এই জায়গাটাও তো আমাদেরকে পালিশ করতে হবে। তো সেটা আমি ভুলে গেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম, সেটা 9 পাই তোমরা অ্যাড করে দেবে। তারপরে যে ক্যালকুলেশনটা হলো আমাদের 429 টাকা। আশা করি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যে জায়গাগুলো একটু প্রবলেম হয়েছে পরে সেটা তোমরা একটু অ্যাড করে নেবে, ঠিক আছে? চলো বেরিয়ে গেলাম আমি। এরপরে যেটা করব সেটা হচ্ছে তোমাদের 3-এর দাগ। ভালো করে বুঝবে, যে জায়গাটা আমি অ্যাড করতে বলেছি ওটা পরে তোমরা অ্যাড করে নেবে। চলো 3-এর দাগটা করাচ্ছে। চলো 3-এর দাগটা কি বলেছে দেখি। একটি কাঠের ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, কাঠের থেকে সর্ববৃহৎ যে গোলক হবে তার আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, মনে করো এটা আমাদের একটা ঘনক, এই ঘনকের ভিতরে যদি গোলক রাখবো বলি, তার মানে বাহুর দৈর্ঘ্যের সাথে তার ব্যাসের দৈর্ঘ্যটা একই হবে। তাহলে ঘনকটার প্রতিটি ধারের দৈর্ঘ্য কত দিয়ে আছে? ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য যেটা দেয়া আছে সেটা হচ্ছে 21 সেমি। ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 21 সেমি। সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে ঘনকটিতে, সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য সেম হবে। কি আসবে? 21 সেমি। আর তাহলে গোলকটার ব্যাসার্ধ কত? 21/2 যেটা আসবে সেটা হচ্ছে সেমি। গোলকটার ব্যাসার্ধ কত আসবে? 21/2 সেমি। এবার এখান থেকে আমরা আয়তন বার করব। অতএব আয়তন সমান আমাদের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব সমান 4/3 গণিত 22/7 গণিত আর কিউবের জন্য কত আসবে? 21/2 গণিত 21/2 গণিত 21/2। 7 3 21 21 ক্যান্সেল, 2 2 4 এর সাথে ক্যান্সেল, 2 11 22। তার মানে 11 গণিত 21 21 441। তোমরা গুণ করে নিবে, যেটা বেরাবে সেটা হচ্ছে ঘন সেমি। যেটা বেরাবে সেটা হচ্ছে ঘন সেমি। বইয়ে লেখা আছে 4851 ঘন সেমি, দেখবে এটাই বেরিয়ে যাবে 4851। 4851 দেখিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে। আর কি বলেছে? আর কি বলেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর কি বলেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলই যে সূত্রটা আছে সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। চলো তাহলে 4 গণিত এখান থেকে চলে আসবে 22/7 আর স্কয়ারের জন্য 21/2 গণিত 21/2। দেখো 7 3 21 কেটে যাবে, 2 2 4 4 কেটে যাবে। তার মানে আলটিমেট 3/66 ইন্টু 21। এটা যদি গুণটা করবো বলি, 6 1 কে 6 আসবে, 2 1 এ 3 3 6 18 আর 8 হাতে থাকে 1 শতগুণে 12 1 13। এটা চলে আসবে আমাদের বর্গ সেমি এবং অ্যান্সারও যেটা দেওয়া আছে 1 3 8 6 বর্গ সেমি। তাহলে কি বললাম? ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য এবং ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটা সেম হবে। এখান থেকে আমরা কি করলাম? ব্যাসার্ধ বার করলাম এবং তারপরে আমরা আয়তন বার করলাম এবং তোমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের মানে বার করে দিলাম। ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল এবং পেজটা দারুণ একটা পেজ। এবং তোমরা যখন মাধ্যমিক দেবে তখন তোমরা লক্ষ্য করবে এই ভলিউম 2 থেকে কি পরিমাণ তোমরা কমন পাচ্ছ। তাই একদম দারুণ ভাবে করে যাও। যে কোনো অসুবিধা আমার সাথে শেয়ার করো, আমি তোমাদের একদম উত্তর দিয়ে দেবো। একটু সময় লাগবে হয়তো, আমি যদি ব্যস্ত থেকে ব্যাচের মধ্যে থেকে অসুবিধা হবে, কিন্তু আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। আশা করি তোমাদেরকে প্রতিটা জায়গা আমি বোঝাতে পেরেছি ভালো করে। যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে সেই জায়গাগুলো একটু বারবার দেখবে, বুঝতে পেরে যাবে। একটু স্যারের পাশে থেকো, লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইবের করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।